বাবা, মেকআপের দিদি, তোমার এখন আসার সময় হলো? তোমার জন্য আমি আর আমার বোন কখন থেকে অপেক্ষা করছি। আর একটু পরেই তো আমরা দুজনে বিয়ের মণ্ডপে বিয়ে করতে যাব। এক কাজ করো, তুমি সবার আগে আমার কালো বোনকে ভালো করে মেকআপ করে দাও, কারণ ওর গায়ের রংটা কালো। ওকে একটু ফর্সা করতে তোমার অনেক বেশি সময় লেগে যাবে। দিদি, তুই এরকম করে বলিস না। আর মেকআপ করে আমাকে ফর্সা করার কোনো দরকার নেই, কারণ আমার হবু বর আমাকে এই রঙেই পছন্দ করেছে। ঠিক আছে, তোমরা দুজনে এবার কথা বন্ধ করো। আমি তাহলে প্রথমে কমলার মেকআপ করে দিচ্ছি, আর তারপর রঞ্জিতা তোমাকে আমি আরো সুন্দর করে মেকআপ করে দেব। মেকআপ আর্টিস্টের এই কথা শুনে এবং নিজের দিদির এরকম অপমানজনক কথাবার্তায় কমলার ভীষণ খারাপ লাগে, কিন্তু সে বিয়ের দিন তার দিদিকে আর কোনো কথা বলে না। কয়েক ঘন্টা পর দুজনে মিলে মেকআপ করে বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে রঞ্জিতা কমলাকে অপমান করতে ছাড়ে না। সে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। কালো, এই কালো মেয়ে, এই রুমালটা দিয়ে তোর মুখটা ভালো করে পরিষ্কার করে নে, কারণ তুই গরমে ভীষণ পরিমাণে ঘেমে যাচ্ছিস। তাড়াতাড়ি করে আমার রুমালটা দিয়ে মুখটা মোছ। ঠিক আছে দিদি, আমি রুমাল দিয়ে আমার মুখের ঘাম মুছে নিচ্ছি। আর আমাকে রুমাল দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ বলছিস কেন? কারণ আমার তো তোর মেকআপ কিংবা তোর গায়ের রং নিয়ে কোনো চিন্তা নেই। তুই ঘেমে গিয়ে তোর গায়ের কালো রং যদি সবাই দেখে নেয়, তাহলে আমার বিয়ে ভেঙে যাবে। কারণ আমার মতো এত সুন্দর ফর্সা মেয়ের বোন এরকম কালো আমার শ্বশুর বাড়ির লোক কিন্তু মেনে নিতে পারবে না। রঞ্জিতার এমন কথা শুনে কমলার চোখে জল আসে, কিন্তু সত্যিই তার গায়ের রং খুব কালো হওয়ায় সে তার দিদির কোনো কথায় প্রতিবাদ করে না। কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতার সঙ্গে রাজুর এবং কমলার সঙ্গে স্বপনের বিয়ে হয়ে যায়। ছোটবেলা থেকেই কমলার গায়ের রং কালো হওয়ার জন্য সে সবার কাছে অপমানিত হয়ে এসেছে। ধীরে ধীরে তারা যতই বড় হতে থাকে, তাদের বাবা রমাকান্ত বাবু দুই মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তা করতে শুরু করে। বিশেষ করে কালো কমলার বিয়ে নিয়ে সে সবসময় দুশ্চিন্তায় ভোগে। কিছুদিনের মধ্যেই ফর্সা রঞ্জিতার বড়লোকের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়, আর গরিবের ছেলে স্বপন কমলাকে বিয়ে করে। বিয়ের পর কমলা, তুমি একদম মন খারাপ করো না, কারণ আমি বিয়ের মণ্ডপে শুনেছি তোমার ফর্সা দিদি তোমাকে ভীষণ পরিমাণে অপমান করছিল, আর তখন আমার খুব খারাপ লেগেছিল। না না, আমি কোনো কিছু মনে করিনি, কারণ আমার দিদি সবসময় ছোটবেলা থেকে আমাকে এরকম ভাবে অপমান করেছে। না, তবুও এখন যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাই তোমাকে কেউ এরকম অপমান করুক আমি তো সহ্য করবো না। তোমার গায়ের রং কালো হলেও তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দরী। কারণ আমার দিদি সবসময় ছোটবেলা থেকে আমাকে এরকম ভাবে অপমান করে, তাই এখন আমি আর কিছু মনে করি না। আমি জীবনে কখনো আমার স্বামীর কাছে এরকম ভালোবাসা পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই আমি তোমাকে পেয়ে অনেক খুশি। তোমাকে পেয়ে আমি আমার জীবনের গায়ে কালো রঙের জন্য সব অপমান ভুলে গেছি। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না কখনো। কমলার চোখে জল দেখে স্বপনের ভীষণ কষ্ট হয়, তাই সে নিজের হাত দিয়ে কমলার চোখের জল মুছিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে 1 বছর কাটে, আর তাদের দুই বোনের বিবাহ বার্ষিকীর দিন চলে আসে। সেই দিনে রাজু তার সুন্দর ফর্সা বউয়ের জন্য একটা সোনার আংটি কিনে নিয়ে আসে। এর ফলে রঞ্জিতার বুক গর্বে ভরে ওঠে। এমন একটা শুভ দিনে রমাকান্ত বাবু তার দুই মেয়েকেই ফোন করে। সে তার দুই মেয়েকে বাপের বাড়িতে আসার কথা বলে। 1 বছর হয়ে গেছে মা, আমি তোদের দুজনের মুখ দেখেনি, তাই তোদের মাও ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে। আজকে তোদের বিবাহ বার্ষিকী, তাই আমরা দুজনে তোদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোরা সকাল 10টার ট্রেনে গ্রামে চলে আয়, কেমন? তারপর আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে বাবা, আমি আসছি, কিন্তু আমার বড়লোক বরের জন্য দামি দামি খাবার দাবারের ব্যবস্থা করে রাখবে। ও কিন্তু ডাল ভাত খায় না। হ্যাঁ বাবা, আমারও তোমার আর তোমার মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, তাই আমি আর স্বপন কিছুক্ষণের মধ্যে গ্রামে গিয়ে পৌঁছাচ্ছি। আর শোনো, তুমি কিন্তু আমাদের জন্য বেশি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না, কারণ মায়েরও তো বয়স হয়েছে, তাই মা বেশি রান্না বান্না করতে পারবে না। আর তোমারও তো বয়স হয়েছে, তাই তোমাকে বেশি বাজারঘাটও করতে হবে না। পারলে আমি আর স্বপন তোমাদের জন্য বড় মাংস কিনে নিয়ে যাব। এই বলে কমলা ফোন রেখে দেয়। রমাকান্ত বাবুর নিজের কালো ছোট মেয়ের উপর গর্ব হয়, কারণ সে বরাবরই ভীষণ সংস্কারী এবং ভদ্র প্রকৃতির ছিল। সে কখনোই তার দিদির মতো বদমাইশ এবং অহংকারী নয়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনে করে তারা দুই বোন তাদের নিজের নিজের স্বামীদেরকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কালো ছোট বোনকে দেখা মাত্রই রঞ্জিতা আবার তাকে অপমান করা শুরু করে। কিরে, 1 বছর হয়ে গেল, আমার সাথে তো সম্পর্ক রাখা ভুলেই গেছিস। আমি ভেবেছিলাম বিয়ের পর শ্বশুর বাড়ির জল পড়ে তোর গায়ের রং হয়তো একটু খুলবে, কিন্তু তোর গায়ের রং তো আরো কালো হয়ে গেছে। তোর বর তোকে অনেক খাটাই বল, আমার মতো তুই সুখী নেই, তাই না?
না দিদি, তুই ভুল ভাবছিস, কারণ আমি সত্যিই খুবই সুখে আছি। কারণ আমার বর তোর মতো বড়লোক নাও হতে পারে, কিন্তু আমাকে অনেক শান্তিতে রেখেছে। সে যাই হোক, আজকে তো আমাদের দুজনেরই বিবাহ বার্ষিকী। তোর গরিব বর তোকে বিবাহ বার্ষিকীতে কি উপহার দিয়েছে? এই দেখ, তোর জামাইবাবু আমাকে 50,000 টাকা দিয়ে একটা মোটা সোনার আংটি কিনে দিয়েছে। আর আমার ফর্সা হাতে এই হলুদ হলুদ সোনার আংটিটা কি সুন্দর লাগছে বল? হ্যাঁ সত্যি, তোর ফর্সা হাতে এই সোনার আংটিটা খুব সুন্দর লাগছে। আর স্বপন আমাকে এই রূপার আংটিটা বিবাহ বার্ষিকীতে দিয়েছে। দেখ। কমলার হাতে রূপার চকচকে আংটি দেখে রঞ্জিতা ভীষণ পরিমাণে হেসে ওঠে। সে কিছুতেই নিজের হাসি থামাতে পারে না। এ বাবা, তোর বর তোকে বিবাহ বার্ষিকীতে মাত্র একটা রূপার আংটি গিফট করেছে? সত্যি তোর বর খুবই গরিব। আর তোর এমন কালো হাতের উপর আংটিটা দেখে মনে হচ্ছে যেন কালো পুড়ে যাওয়া চাটুর উপর সাদা ময়দা পড়ে আছে। অবশ্য ঠিকই আছে, কালো বউয়ের সাথে গরিব বর। ইস সত্যি, কালো মেয়েদের বিয়ের আগেও ভাগ্য খারাপ থাকে আর বিয়ের পরেও ভাগ্য খারাপ হয়। আমার তো তোর জন্য খুবই কষ্ট হচ্ছে রে বোন। এতদিন পর্যন্ত রঞ্জিতা কেবলমাত্র কমলার কালো গায়ের রঙের জন্য অপমান করত, কিন্তু এখন সে তার বরকেও অপমান করা শুরু করেছে। তাই কমলার ভীষণ খারাপ লাগে। সে তার দিদির উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু সে তবুও চুপ করে সমস্ত অপমান সহ্য করে। যতদিন তারা বাপের বাড়িতে থাকে ততদিনই রঞ্জিতা তার কালো বোনকে অপমান করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন দুই বোন আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। এই দেখুন, আমি আপনাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আরো দুটো সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছি। এসব দেখলে তোমার মন ভরে যাবে। স্বপন নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা মোমো তৈরি করা স্টিমার এবং একটা বড় কড়াই কিনে নিয়ে চলে আসে। এই দেখে কমলা ভীষণ পরিমাণে হেসে ওঠে, কারণ বিবাহ বার্ষিকীর এরকম অভিনব উপহার কমলা কোনোদিনও চোখেও দেখেনি। তুমি আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে কড়াই আর মোমো তৈরি করা স্টিমার কিনে এনেছো? সত্যি তুমি পারো বটে। সবজি বিক্রি করতে করতে তোমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। আমি তোমাকে রূপোর আংটি গিফট করেছি, আর এটা তোমার তরফ থেকে আমার জন্য বিবাহ বার্ষিকীর উপহার। কারণ আমি ভেবেছি এখন সবজি বিক্রি করার সাথে সাথে সন্ধ্যাবেলা মোমো আর চাউমিন বিক্রি করব, তাতে আমাদের অনেক টাকা ইনকাম হবে। নিজের টাকা দিয়েই তো জিনিসপত্র কিনে এনে উপহার দিচ্ছ, আর বলছো আমি তোমাকে উপহার দিয়েছি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, আর তোমাকে এই কাজ করতে আমি অনেক সাহায্য করব। এই কথা শুনে স্বপন খুবই খুশি হয়। সেদিনের পর থেকে স্বপন দিনের বেলা সবজি বিক্রি করে আর সন্ধ্যাবেলা মোমো তৈরি করে। ফলে দুই বেলা সে নিজেকে কাজে ব্যস্ত করে দেয়। ধীরে ধীরে অনেক গ্রাহকরা স্বপনের দোকানে মোমো এবং চাউমিন খেতে চলে আসে। এর ফলে তাদের দোকানে যতই ভিড় বাড়তে থাকে ততই স্বপন খাবার দাবার বিক্রির উপর এর ফলে তাদের ব্যবসার অনেক উন্নতি ঘটে আর স্বপন অনেক টাকা রোজগার করতে থাকে। এভাবে দেখতে দেখতে আরো 1 বছর কেটে যায়। কমলা, তোমার মনে আছে আজকে কি দিন? আর সেই দিন উপলক্ষে আমি তোমার জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছি। এই দেখো, এটা সোনার হীরা দিয়ে তৈরি একটা আংটি। আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তোমার মনে নেই? আর এই দেখো, এই আংটিটার মধ্যে আমাদের দুজনের নামও লেখা আছে। তোমার মনে আছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী? আমি ভেবেছিলাম তুমি হয়তো ভুলে গেছো, কারণ তোমার মাথায় অনেক কাজের চাপ থাকে, তো তাই তোমাকে আজকে আর আমি বিবাহ বার্ষিকীর কথা মনে করালাম না। তুমি কি করে ভাবলে যে আমাদের এত গুরুত্বপূর্ণ দিন আমি ভুলে যাব? কিন্তু তুমি এই হীরার আংটি দেখে যে খুশি হলে না, সেটা দেখে তো আমি তো ভীষণ পরিমাণে অবাক হয়ে যাচ্ছি। কি হলো বলো, তোমার এই আংটিটা পছন্দ হয়নি? তুমি আমাকে ভুল বুঝো না স্বপন। তুমি আমার কাছে সোনা, তুমি আমার কাছে হীরা। তাই তুমি আমাকে 2 হাত ভরে যেই উপহার দেবে সেই উপহারই আমার কাছে অনেক বড়। এই বলে কমলা তাড়াতাড়ি করে নিজের আঙুলে হীরার আংটিটা পরে নেয়, আর সেই আংটিটা তার হাতে একেবারে চকচক করে। এই দেখে স্বপন খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যে তারা দুই বোন আবার নিজেদের বাপের বাড়িতে যায়। এবার রাজু তার বউ রঞ্জিতাকে বিবাহ বার্ষিকীতে একটা 4 চাকা গাড়ি উপহার হিসেবে দেয়, কিন্তু সেই 4 চাকা গাড়ির থেকেও দামি ছিল কমলার হাতের হীরার আংটি। বোন, তুই তো দেখছি এখন আমার সাথে আর কথাই বলছিস না। তোর এত অহংকার বেড়ে গেল। প্রত্যেকবার এসে আমাকে জড়িয়ে ধরতিস, কত স্নেহ করতিস, কিন্তু এবার তো দেখছি তুই একেবারে কথা বলা ভুলেই গেছিস। না দিদি, তুই আমাকে ভুল ভাবছিস, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার বড় আমাকে 4 চাকা গাড়ি উপহার দিয়েছে, তো তাই মনে হয় তোর হিংসা হচ্ছে। সেই কারণে তুই আমার সঙ্গে কথা বলছিস না। আর তুই চিন্তা করিস না, তোর বড় তোকে নিশ্চয়ই কোনো উপহার দিয়েছে। এবার কি জামাইবাবু তোকে তামার আংটি উপহার দিয়েছে নাকি? না রে, এবার আমার বর আমাকে তামার আংটি উপহার দেয়নি।
এই দেখ, আমাকে আমার বর এই হীরার আংটিটা উপহার দিয়েছে। আসলে আমার হাতটা ভীষণ কালো তো, তাই আমার এই কালো আঙ্গুলের সোনা রূপা কিচ্ছু বানায় না, শুধুমাত্র এই হীরার আংটিটাই বানায়। তাই আমার বর আমাকে এই হীরার আংটিটাই কিনে দিয়েছে। কমলার হাতে এরকম সুন্দর দামি হীরার আংটি দেখে রঞ্জিতা একেবারে জ্বলে ওঠে। সে কিছুতেই নিজের বোনের আনন্দ এবং তার হাতের হীরার আংটিটা সহ্য করতে পারে না। সে রাগের চোটে একেবারে লাল হয়ে ওঠে। কিরে, তুই এরকম লাল হয়ে যাচ্ছিস কেন দিদি? এখন তো দেখছি তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিস। তোর হঠাৎ করে কি হলো বলতো? আমার হাতে এত সুন্দর আংটিটা দেখে তোর সহ্য হচ্ছে না বুঝি? একদম ফালতু কথা বলবি না। তোর গায়ের রং কালো, তাই তুই সোনা পরিস কিংবা রূপা পরিস আর হীরাই পরিস না কেন, তোকে কিছুতেই মানাবে না। আর তুই কোনোদিনও আমার মতো সুন্দর হতে পারবি না। তাই আমার সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করিস না। আমার বিবাহ বার্ষিকীর উপহার সবার থেকে সেরা। এভাবেই রঞ্জিতা তার বোনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। সেই সময় রাজু এবং স্বপন সেখানে চলে আসে। রাজু তার বউয়ের এরকম অহংকারী রূপ কিছুতেই মেনে নিতে পারে না, তাই সে রঞ্জিতার উপর রেগে যায়। আমি সেই বিয়ের দিন থেকে দেখে যাচ্ছি রঞ্জিতা, তুমি তোমার কালো বোনকে জানোই তাই ভাষায় অপমান করে যাচ্ছ। আর প্রত্যেকবার বিবাহ বার্ষিকীর সময় বাবার বাড়িতে তোমরা আসো, আর তুমি প্রত্যেকবারই কমলাকে অপমান করতে শুরু করে দাও। তোমার মন যে এত নিকৃষ্ট আমি তো ভাবতেও পারিনি। ছি, তোমার কাছে তো কোনো কিছুরই অভাব নেই, তবু তুমি তোমার বোনকে কেন অপমান করো? আসলে জামাইবাবু, আমার ফর্সা দিদি আমাকে সহ্য করতে পারে না। কারণ ও ফর্সা হলেও ছোটবেলা থেকে সবাই আমাকেই ভালোবেসেছে। কারণ আমার ভালো ব্যবহারের জন্য সবাই আমাকে স্নেহ করত, তাইও সহ্য করতে পারতো না। সবসময় ও নিজের ফর্সা রঙের অহংকারে আমাকে পায়ের তলায় রাখার চেষ্টা করে এসেছে। কিন্তু দিদি আর আমাকে আর আমার বরকে অপমান করতে পারবে না। এই কথা শুনে রঞ্জিতা ভীষণ অপমানিত বোধ করে। তার চোখে জল চলে আসে। সে কিছুতেই আর এরকম কথাবার্তা সহ্য করতে পারে না। ফলে সে তার কালো বোনের কাছে ক্ষমা চায়। রঞ্জিতা নিজের বোনের বিবাহ বার্ষিকী উপলক্ষে তাকে সুন্দর সোনার হার উপহার হিসেবে দেয়। তারপর থেকে তারা দুই বোন কখনো নিজেদের মধ্যে কোনো ঝগড়া করে না। সুলেখা তার বাবা মায়ের সঙ্গে একটি গ্রামে থাকতো। গ্রামে থাকলেও তার চালচলন, কথাবার্তা সবকিছুতেই শহরের ঝলক দেখতে পাওয়া যেত। প্রথমবার সুলেখাকে দেখে কেউ বুঝতেই পারে না যে সে গ্রামের মেয়ে ছিল। বিদেশি গান শোনা, বিদেশি সিনেমা দেখা, সিনেমা দেখে সেসব সিনেমার অভিনেতা অভিনেত্রীদের মতো পোশাক পরা ইত্যাদি, এই সমস্ত কিছু সুলেখার অভ্যাস ছিল। গ্রামের লোকেদের ছোট করার জন্য সুলেখা মাঝে মাঝে ইংরেজিতেও কথা বলতো। একদিন সুলেখা বাজারে গেছে এমন সময়, এখানে কি কি মাছ আছে? আসলে আমি এসব মাছ একদমই চিনি না। সালমন, সার্ডিন, টুনা এসব মাছ চিনি। তোমার কাছে কি কি মাছ আছে? এখানে রুই, কাতলা, পোনা, পুঁটি, চিতল, পাবদা সব আছে। আপনি কোনটা নেবেন বলুন? যত রকমের মাছ আছে সবই টাটকা। আমার কাছে পুরো বাজারের থেকে সবচেয়ে অল্প দামে মাছ পাবেন। হাউ মাচ ইজ দিস? আরে বাবা, এক্ষুনি তো বললাম, আবারও বলবো নাকি? কি কি মাছ আছে একবারে শুনতে পান না? সব মাছের নাম শুনে বলছে হাউ মাছ। যত সব, অন্য জায়গায় যান, আমার কাছে হাউ মাছ নেই। আপনি চিৎকার করছেন কেন? আমি কি আপনাকে আবার মাছের কথা জিজ্ঞাসা করেছি? আমি তো জিজ্ঞাসা করলাম হাউ মাছ। আপনি না বুঝে এভাবে কথা বলছেন কেন? দেখুন ম্যাডাম, আপনাদের ওই বিদেশি মাছ আমার কাছে নেই। ওই হাউ মাছ না লাউ মাছ আপনি কি বলছেন না, ওই সমস্ত মাছ মাছের অ্যাকোয়ারিয়ামের দোকানে পেয়ে যাবেন। এবার আসুন তো, সকাল সকাল ব্যবসার সময় যত রকমের নাটক। আরে বাবা, হাউ মাছ মানে মাছগুলোর দাম কত জানতে চেয়েছি। হাউ মাছ বলে কোনো মাছ খেতে চাইনি। যত সব ব্যাকডেটেড লোকজন, ডিসকাস্টিং একেবারে। মাছ কিনতে এসে মুডটাই পুরো নষ্ট হয়ে গেল। মাছওয়ালা সুলেখাকে সমস্ত মাছের দাম বলে। নিজের প্রয়োজন মতো মাছ নিয়ে সুলেখা সেখান থেকে চলে যায়। এইসব ঘটনা সুলেখার জীবনে নিত্যদিনের ব্যাপার ছিল। প্রত্যেকদিন তার এই মডার্ন হওয়ার চক্করে এমন কিছু না কিছু ঘটতেই থাকতো। তার বাবা মা তাকে অনেক বারণ করলেও সে কারোর কোনো কথাই শোনে না। এমনই একদিন সুলেখা কলেজে যাওয়ার জন্য খুবই ছোট একটি স্কার্ট এবং ক্রপ টপ পরে ঘরের বাইরে বেরিয়ে আসে। কি ব্যাপার, এটা পরে কোথায় যাচ্ছিস? এসব ছেলেবেলা জামা পরে তুই কি ফ্যাশন শো করতে বেরিয়েছিস? ফ্যাশন শো এখানে কেন? কলেজে গিয়ে করব। আমাকে এসব জামা কাপড় পরে দেখলে ওরা খুব হিংসা করে। একেই তো সব গ্রামের লোক আনস্মার্ট, ব্যাকডেটেড। সব চুড়িদার পরি, কুর্তি পরি কলেজে চলে আসে, একটু সাজতেও পারে না। তার মধ্যে আমার মতো মডার্ন কাউকে দেখলে ওরা তো হিংসায় জ্বলে পুড়ে যায়। কারোর হিংসা হয় না। এসব জামা কাপড় পরে তোকে দেখলে ওরা অবাক হয়। কলেজে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কেউ এরকম জামা কাপড় পরে যায়?
সকাল সকাল জ্ঞান দিও না তো। তোমাকে আমি অনেক চেষ্টা করে মডার্ন বানাতে পারিনি। আজকে কলেজ থেকে বাড়ি ফিরে তোমাকে একটা সিনেমা দেখাবো, সেটা দেখলেই তুমি বুঝতে পারবে কলেজে কেমন ধরনের জামা পরে যেতে হয়। তোর মতো মডার্ন হওয়ার কোনো দরকার নেই আমার। শাড়ি চুড়িদার পরলে কেউ যদি আমাকে গাইয়া বলে আমি তাতেই খুশি। এভাবে মিনতি দেবীর সাথে সুলেখার প্রচন্ড ঝামেলা লেগে যায়। সুলেখা সেদিন কলেজেই যায় না। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। এখন সুলেখা কলেজে গেলে তার মডার্ন জামা কাপড়ের উপর চুড়িদার কিংবা কুর্তি পরে বাড়ির বাইরে বেরোয় এবং কলেজে গিয়ে সেই চুড়িদার কুর্তি পাল্টে নিজের মডার্ন জামা কাপড় পরে সারাদিন কলেজে থাকে। সুলেখাদের কলেজটাও গ্রামের ভেতরেই ছিল, তাই তার এসব জামা কাপড় পরা কিংবা জোর করে মডার্ন হতে চাওয়ার ব্যাপারটা বেশ অনেকেই ভালো চোখে দেখতো না। এই মেয়েটার কি লজ্জা শরম নেই? প্রত্যেকদিন কেমন জামা কাপড় পরে কলেজে আসে, ওকে দেখে তো আমারই লজ্জা করে। মাঝে মাঝে মনে হয় ওকে বলি এরকম ধরনের জামা কাপড় পরে কলেজে আসা উচিত না। তোর কি মনে হয় ওর বাড়ির লোককে বারণ করে না? আমাদের গ্রামে যে এই সমস্ত জামা কাপড় চলে না সেটা ওর বাড়ির লোক ভালো করেই জানে। দেখিস না ও কিরকম চুড়িদার পরে কলেজে আসে, তারপরে জামা পাল্টে এইসব পরে। এরকম জামা পরলেই কি মডার্ন হওয়া যায়? ছোট ছোট জামা পরলাম আর ইংলিশে ফটর ফটর করে কথা বললাম, তাতেই কি আমি মডার্ন হয়ে গেলাম? মডার্ন হতে হয় চিন্তাধারা আর মানসিকতা, এভাবে নয়। আমি ছেলে হয়ে কোনো মেয়ের জামা কাপড় নিয়ে আলোচনা করতে চাই না। তোর যদি ওর জামা কাপড় দেখে পছন্দ না হয় সেটা তুই ওকে গিয়ে বলতে পারিস। আমার সাথে সব আলোচনা করিস না, কেউ শুনলে আমাকেই খারাপ ভাববে। রাহুলের কথা শুনে পাপিয়া সুলেখার কাছে গিয়ে তার জামা কাপড় নিয়ে কথা বললে সুলেখা প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে সারা ক্লাসের সামনে পাপিয়াকে প্রচন্ড অপমান করে। দেখতে দেখতে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আমি কলেজে কি পরে আসবো না আসবো সেটা কি তোরা ঠিক করে দিবি? কলেজটা কি তোর বাবার? তোকে ছেড়ে সবাই আমার দিকে তাকাই বলে তোর অসুবিধা, তাই না? নিজেকে একবার আয়নায় দেখেছিস? এরকম মাসিমাদের মতো সেজে কলেজে আসলে কোনো বাচ্চাও তোর দিকে তাকাবে না। আমি চাইও না যে আমার দিকে কেউ তাকাক। আমি এভাবে মাসিমা সেজেই খুশি আছি। লোকে যাতে আমার দিকে তাকায় সেই জন্য আমি কিছুদিন নিজের শিক্ষা সংস্কৃতি ভুলে যেতে পারবো না। এসব জামা কাপড় পরে ইংলিশে দুটো কথা বলেই কেউ মডার্ন হয়ে যায় না। পাপিয়ার এই কথা শুনে সুলেখা আরো রেগে যায় এবং সে সবার সামনে পাপিয়াকে ঠাস করে একটা চড় মারে। ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা সেখানে এসে কোন রকমে পাপিয়া এবং সুলেখার ঝগড়া থামায়। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। এত কিছুর পরেও সুলেখার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসে না। সে নিজেকে কোনো একটা সিনেমার হিরোইন ভেবে তার মতোই কাজ কারবার করতে থাকে। আর এরকম ভাবে দিশাহীন ভাবে কাজ করাকেই সুলেখা মডার্ন হওয়া বলে মনে করত। এমনই একদিন সুলেখা কলেজে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এমন সময় একটি ছেলে তাকে দেখে সেখানে আসে। বাবারে বাবা, আমাদের গ্রামে এমন মামনিও আছে? একে দেখে তো মনে হচ্ছে পুরো ইংরেজি সিনেমার হিরোইন। এই মেয়েটাকে যদি গার্লফ্রেন্ড বানাতে পারি তাহলে তো বন্ধুদের মাঝে আমার দাম আরো বেড়ে যাবে। এইসব নানান কথা ভাবতে ভাবতে বিকাশ সুলেখার কাছে আসে। হ্যালো সুন্দরী, তুমি কি এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছো? যদি তাই হয় তাহলে আমি বলবো তুমি বাস ছেড়ে আমার বাইকে এসে বসো। তোমার বাস স্ট্যান্ডে আসার আগেই আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবো, কোনো অসুবিধা হবে না। এ তো পুরো সিনেমার হিরোর মতো মনে হচ্ছে। কত সিনেমাতে এমন দেখেছি যেখানে সুন্দর হিরোইনরা এভাবে রাস্তার ধারে অপেক্ষা করে, হিরোরা নিজে থেকে তাদের বাইকে লিফট দিতে আসে। যদিও আমার সাথে আসলে এসবই হচ্ছে, দেখে অবাক হওয়ার কিছু নেই। আমি তো এরকম স্পেশাল ব্যবহারেরই যোগ্য। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? শুধু শুধু এরকম হিরোইনের মতো কেউ রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করবে আর আমি হিরোর মতো এসে তাকে সাহায্য করবো না? এটা কিন্তু বড্ড বাজে হবে। প্লিজ আমার বাইকে বসে আমার বাইকটাকে ধন্য করে দিন। আর যদি বসেন তো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। শুধুমাত্র আমি নিজেকে এই গ্রামে থেকে এত মডার্ন বানাতে পেরেছি বলে আমার সাথে এত স্পেশাল জিনিস হচ্ছে। ইস, যদি এখানে কেউ থাকতো তাহলে দেখতে পেত মডার্ন হওয়া মানুষকে কত রকম ভাবে সাহায্য করে। সুলেখা আর কিছু না ভেবেই খুশি হয়ে বিকাশের বাইকে উঠে পড়ে। বিকাশ কিছুক্ষণের মধ্যেই সুলেখাকে তার কলেজে পৌঁছে দেয়। কলেজে গিয়ে সুলেখা জানতে পারে তাদের কলেজে একজন বিখ্যাত সিনেমার ডিরেক্টর আসবে। তাদের মধ্যে থেকে একজনকে সেই ডিরেক্টরের নতুন সিনেমায় হিরোইনদের রোল দেওয়া হবে। এই ঘটনা শুনে সবাই যতটা খুশি হয় তার থেকে বেশি খুশি হয় সুলেখা, কারণ মনে মনে সে জানে তার মতো সুন্দরী আর মডার্ন তাদের কলেজে আর কেউ নেই। সবাই সিনেমায় রোল করা নিয়ে চর্চা করতে থাকে। এমন সময় হঠাৎই তাদের কলেজে একজন গরিব ভিখারি ঢুকে আসে। সে সেখানে এসে সুলেখার পাশে বসতেই সুলেখা ভীষণ জোরে চিৎকার করে ওঠে, এও, এই বেগারটাকে আমার সামনে থেকে সরাও। কি ডিসগাস্টিং, গা থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে।
গ্রামের কলেজই থাকবে। এখানে যখন তখন যে সে ঢুকে যেতে পারে। শহরের কলেজ হলে এসব ভিখারি গরিব ভেতরে ঢোকার সাহসই পেত না। সিকিউরিটি গার্ড এদের অনেক আগে আটকে দিত। এমন ভাবে বলছিস কেন সুলেখা? বেচারার হয়তো খিদে পেয়েছে তাই ভেতরে চলে এসেছে। আর ও তো গরিব মাত্র, কোনো গুন্ডা বদমাইশ তো নয়। একজন মানুষ হয়ে তুই আরেকজন মানুষের সাথে কিভাবে এরকম ব্যবহার করতে পারছিস? তুই তোর এই পিছিয়ে থাকা চিন্তাধারা নিয়েই বসে থাক। খিদে পেয়েছে বলেই একদম আমাদের ক্লাসরুমে ঢুকে যাবে। ওর কোনো ধারণা আছে আমার এই জামাটার কত দাম? ও ভিক্ষা করে 10 বছর টাকা জমালেও এই জামাটা কিনতে পারবে না। মডার্ন হওয়ার চক্করে অমানুষ হয়ে যাস না সুলেখা। মানুষ ভদ্র হলেও মডার্ন হতে পারে। ছাড়ো ভাই, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু খাবার কিনে দিচ্ছি। এই বলে পাপিয়া সেই গরিব ভিখারিটাকে নিয়ে গিয়ে কিছু খাবার কিনে দিয়ে চলে আসে। তারা সবাই মিলে ক্লাসের মধ্যে অপেক্ষা করতে থাকে কখন সেই ডিরেক্টর তাদের অডিশনের ব্যবস্থা করবে। কিন্তু সেসব আর কিছুই হয় না। তার কোনো এক দরকারি কাজে সে উপস্থিত হওয়ায় স্টুডেন্টরা অডিশন না দিয়েই সেখান থেকে চলে যায়। সবার মন খারাপ হলেও কারোরই কিছু করার থাকে না। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। এদিকে বিকাশ প্রত্যেকদিন বাস স্ট্যান্ডে এসে সুলেখাকে নিয়ে কলেজে যাওয়া আসা করে। এভাবে বিকাশ এবং সুলেখার সম্পর্ক আরো গভীর হতে থাকে। বিকাশ প্রত্যেকদিন সুলেখাকে কলেজে ছাড়তে আসছে দেখে পাপিয়ার খুবই অদ্ভুত বলে মনে হয়। আমি জানি তোর আমাকে পছন্দ না, আমি কিছু বললেও হয়তো তোর পছন্দ হবে না, তবে আমি একটা কথা তোকে বলতে চাই। নিজেকে খুব মডার্ন আর স্মার্ট ভেবে কোনো ভুল সিদ্ধান্ত নিস না। তুই আমাকে যতই অপছন্দ করিস তবু আমি তোকে আমার বন্ধুই ভাবি। সেই জন্যই আমি এই উপদেশটা দিতে এলাম। তোর মতো গাইয়া ভূতের থেকে আমি কোনো উপদেশ নেব না, ওকে? তবে একটা জিনিস আমাকে বল, কি বিষয়ে তুই আমাকে উপদেশ দিতে এসেছিস? তুই যে বিকাশ নামে ছেলেটার সাথে ঘুরিস, ও কিন্তু মোটেই সুবিধার নয়। ওর বাবা মা কিন্তু সাংঘাতিক। ওরা আমাদের বাড়ির পাশেই থাকে, আমি ওদেরকে চিনি। ওর দাদার বউটাকে তো ওরা বাড়ি থেকেই বের হতে দেয় না। বারান্দায় আসলে ওকে একমাথা ঘোমটা দিয়ে আসতে হয়। আমি এরকম একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পেয়েছি বলে তোর খুব হিংসা হচ্ছে বল? তোকে বলেছিলাম না এসব মাসিমাদের মতো জামা কাপড় পরা বন্ধ কর, আমার মতো মডার্ন হওয়ার চেষ্টা কর, তাহলে তুইও আমার মতো হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পাবি। কিন্তু তুই তো আমার কথা শুনিসনি, আমি তাহলে এখন তোর জ্ঞান শুনবো কেন? পাপিয়া অনেকবার বোঝানোর চেষ্টা করলেও সুলেখা তার কোনো কথাই শোনে না। অন্যদিকে বিকাশ সুলেখাকে তার সাথে বিয়ে করার জন্য জোর করতে থাকে। আমার বাড়ি থেকে আমার জন্য সম্বন্ধ দেখছে। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আজকেই করতে হবে, তা না হলে আমার বাবা মা যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে। আমার এখনো কলেজের পড়াশোনাই তো শেষ হয়নি। পড়াশোনা করব, চাকরি করব, তারপর তো বিয়ে। এত তাড়াতাড়ি করার কি আছে? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি বলো? আর তুমি চিন্তা করছো কেন? আমি তোমায় পড়াশোনা করাবো তো বিয়ের পরেও। কিন্তু বাবা মাকে না জানিয়ে আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। তোমাকে কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হবে। যারা মডার্ন হয় তারা নিজেদের ইচ্ছের উপর কাজ করে। কে কি বললো না বললো, কে কি করলো না করলো, এসব তাদের উপরে কোনো রকমেরই প্রভাব পড়তে পারে না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবেই চলো, তা না হলে আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। সুলেখা কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে। বিকাশকে হারানোর ভয়ে সে কাউকে কিছু না জানিয়েই বিকাশের সঙ্গে কোর্ট ম্যারেজ করে ফেলে। সুলেখার বাবা মা এই ঘটনা জানতে পেরে খুবই মর্মাহত হয়। সুলেখা শ্বশুর বাড়িতে চলে গেলে তার শ্বশুর শাশুড়ি ছোট ছোট স্টাইলিশ জামা কাপড় পরা একেবারে বন্ধ করে দেয়। এমনকি তাদের বড় বৌমার মতো সুলেখাকেও বাড়ির বাইরে বেরোতে দেয় না। সুলেখা ভাবে যে পাপিয়াকে এত অপমান করার পরেও পাপিয়া তার ভালোর কথা ভেবেই তাকে উপদেশ দিতে এসেছিল। তাই পাপিয়ার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে সুলেখা পাপিয়াকে ফোন করে। কিন্তু পাপিয়া খুবই ব্যস্ত থাকায় সুলেখার সাথে কথা বলতে পারে না। পাপিয়া সুলেখাকে জানায় যে সে এখন একটা সিনেমায় হিরোইনের চরিত্রে অভিনয় করছে। সেই যে আমাদের কলেজে একজন ভিখারি ঢুকে এসেছিল মনে আছে? ও একজন অভিনেতা ছিল। ও আমাদের কলেজের প্রায় অনেক ক্লাসেই গিয়েছিল, শুধু এটা দেখার জন্য যে কে তার সাথে মানুষের মতো ব্যবহার করে আর কে তাকে সাহায্য করে। আর তুই তো জানিস আমি ছাড়া সেটা কেউ করেনি, তাই সেদিনের অডিশনে আমি সিলেক্ট হয়েছি। পাপিয়ার কথা শুনে সুলেখা আরো কষ্ট পায়। সে বুঝে উঠতে পারে না সে নিজেকে কিভাবে সামলাবে। তবে সুলেখা এটুকু বুঝতে পারে যে তার এই মডার্ন হতে গিয়ে নির্বোধ আর অমানুষ হয়ে যাওয়ার শাস্তি সে পাচ্ছে।